আমার এক বান্ধবী দোলন, ওর বর খুব খারাপ, অতি বাজি, ঝামেলা লেগেই থাকে। মাঝে মাঝে তা মেটাতে যায়। ভদ্রলোক ভালো চাকরি করেন বটে, কিন্তু মুখের ভাষা জেনজিদের মতো। তবে ওর মেয়েটি ভালো, কলেজে পড়ে। আশ্চর্যের কথা, সে খুব বাবার ভক্ত, সর্বদা মাকে ধমকায়, বাবাকে নিয়ে গর্ব করে। ভেবেছিলাম দোলন কিছু একটা নালিশ নিয়ে এসেছে, কিন্তু না, নালিশ নয়, টাকা চাইতে এসেছে। এ কথা সে কথার পর হঠাৎ বলল, মাসে মাসে 200 টাকা দিতে পারবি? দোলন আমার থেকে বেশি স্যালারি ড্র করে। জীবনে কোনোদিন আমার কাছে টাকা চায়নি, ওর কাছ থেকে নিয়েছি, প্রতি মাসে প্রায় নিতে হয়। সেই দোলন এসেছে টাকার জন্য। আমি একেবারে আকাশ থেকে পড়লাম। তবে খুশি হলাম মাসে মাসে মাত্র 200 টাকা শুনে। 200 টাকা আমার কাছে কোনো টাকাই না। 500 টাকা বললেও মাসে মাসে দেওয়া যায়। বললাম, কি জন্য দেব মাসে মাসে টাকা? রেকারিং নাকি চিটফান্ড খুলেছিস? দোলন এক ধমক দিয়ে বলল, সেটা জানার দরকার নেই, তবে টাকা কোনোদিন ফেরত পাবি না। ইচ্ছে হলে দিবি, না হলে দিবি না। আমার কাছে কেউ টাকা চাইলে অত্যন্ত রাগ হয়, কেন হয় জানি না। আমার স্ত্রী টাকা চাইলে আরো বেশি রাগ হয়। এরা শুধু অকারণে খরচা করে, সঞ্চয়ের মানসিকতা একেবারে নেই। তবে দোলনের কথায় রাগ হলো বেশি। মামদোবাজি, টাকা দেবে ফেরত পাবে না, তাহলে দেব কেন? কিন্তু দোলনের সামনে এ কথা বলার সাহস আমার নেই। বেশি কথা বললে মেরে দিতে পারে। ওর হাত খুব চলে, কলেজ ইউনিভার্সিটিতে একাধিকবার মেরেছে। একবার যেহেতু টাকা চেয়েছে, সেটা দোলন নেবেই, আমাকেও মাসে মাসে দিতে হবে। কিন্তু মনটা খারাপ হয়ে গেল, অকারণ টাকাগুলো চলে যাবে। ঠিক মাস দুয়েক মাথায় এসে দোলন অবাক করে দিয়ে বলল, তোকে আর টাকা দিতে হবে না, দিচ্ছিস মাত্র 200 টাকা, তাও ফলাও করে অফিসে বলছিস? অপদার্থ কোথাকার। দান গোপনে করতে হয়, জানিস না? খুশি হলাম, টাকা দেওয়া বন্ধ করে দিলাম। এর ঠিক 15 দিনের মাথায় দোলন আবার হাজির। এসে আগে বরের নামে মেয়ের নামে একগুচ্ছ নালিশ করে দিল। বরের নামে মামলা করা যায় কিনা পরামর্শ করল। শেষে বলল, আগামী রবিবার এক জায়গায় যেতে হবে, রেডি থাকিস, আমি এসে নিয়ে যাব। রবিবার দুপুরের পর থেকে ল্যাদ খাওয়া আমার অভ্যাস। সন্ধে 6টা পর্যন্ত শুয়ে না থাকলে শরীরটা ম্যাজ ম্যাজ করে। ফলে আর এক পোস্ত বিরক্ত হলাম। দোলন বিদায় হতেই মহিমা ঘরে এসে হাজির। এক বস্তা হেসে উত্তেজিত হয়ে বলল, আমি তোমার সঙ্গে যাব। আতঙ্কে লাফিয়ে উঠে বসলাম। সঙ্গে নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোথায় যাব, কি কারণে যাব জানি না। মহিমাকে সঙ্গে নেওয়া আর সাক্ষাৎ বিপদ ডেকে মাথায় তুলে নেওয়া সমান। একখান নতুন শাড়ি কিনতেই হবে, নইলে বাড়িঘর উড়িয়ে দেবে, মানে আবার খরচ। নেক্সট রবিবার দোলন ঠিক সময় মতো হাজির। অত্যন্ত সুন্দর করে সেজে এসেছে, ভালোই লাগছে দেখতে। কিন্তু আমার ভালো লাগছে না। এই ভর দুপুরে কোথায় যাব, কি কারণে যাব, কিছুই জানি না। ঘরে গৃহিণী অন্তত ঘন্টা দুয়েক হলো সাজগোজ নিয়ে লড়াই করে যাচ্ছে। হঠাৎ বাড়ির নিচে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো, আর তখনই দোলন চিৎকার করতে লাগলো, এই বুদ্ধ, টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। আমার নাম বুদ্ধ, ভালো নাম বুদ্ধদেব রায়। দোলন মাঝে মাঝে বুদ্ধু বলে ডাকে। আমার এখানে আসার আগে দোলন অনলাইনে ট্যাক্সি বুক করে এসেছে। সেই ট্যাক্সি বাড়ির নিচে এসে দাঁড়িয়েছে, হর্ন দিচ্ছে। আমি আর দোলন অনেকক্ষণ ট্যাক্সিতে বসে আছি। মহিমা নামছে না, সম্ভবত এখনো সেজে চলেছে। ওর নিজস্ব একটা টাইম আছে, সেটা না হলে ঘরের বাইরে পা দেবে না। গলায় রক ফুলিয়ে চিৎকার করে মরে গেলেও না। প্রায় 20 মিনিট পর মহিমা নামল। অনেকটা জার্নি করে আমরা একটা গ্রামে এসে পৌঁছেছি। এখনো জানি না কি করতে এখানে এসেছি। দোলন কিছু বলেনি, ধোঁয়াশা রেখে দিয়েছে। তবে গ্রামের মাঠ ঘাট ফসলপাতি দেখে মনটা একটু ভালো হলো। আমরা 3 জন ট্যাক্সি ছেড়ে
একটা আলপথ ধরে প্রায় হাফ কিলোমিটার হেঁটে এসে একটা জঙ্গল ঘেরা বাড়িতে পৌঁছলাম। এটাকে ঠিক বাড়ি বলা যাবে না, মাঠের মাঝে একটাই কুঁড়ে ঘর, উঠোন নেই বললেই চলে। ঘরের এক পাশে চাটাই দিয়ে ঘেরা ভাঙা একটা পাতকুয়ো, 3-4টে ছাগল বাঁধা একটু দূরে। ছাগলগুলোর পায়ের নিচে লুটোপুটি খাচ্ছে অত্যন্ত পুরনো অ্যালুমিনিয়ামের একটি তোবড়ানো বদনা। আমরা বাড়িটিতে পা দিতেই একটি 25-26 বছরের শ্যামলা মতো মেয়ে দৌড়ে বেরিয়ে এলো। মেয়েটি অপুষ্টিতে অত্যন্ত রোগা, শুধু সুন্দর দুটি কালো চোখ আঁধার রাতের ধ্রুব তারার মতো জেগে আছে। আমাদের বসতে দেবার মতো কোনো পরিকাঠামো বাড়িটিতে নেই। মেয়েটির পিছে পিছে ঘর থেকে বেরিয়ে এলেন এক বয়স্ক ভদ্রলোক। সম্ভবত উনি চোখে কম দেখেন, কালো চশমা তার প্রমাণ। আমাদের দেখে অত্যন্ত অবাক হয়ে দৌড়ে গিয়ে হাতে বোনা 3টি তালাই এনে উঠোনের মাঝে খোলা আকাশের নিচে মাটিতে তড়িঘড়ি পেতে দিল মেয়েটি। দোলন আর মহিমা বসল। আমার বসতে ইচ্ছে হচ্ছিল না, চেয়ার ছাড়া অনেকদিন বসি না। ডাক্তারও বারণ করে দিয়েছে। বসতে না বসতেই দোলন হঠাৎ আমায় দেখিয়ে বলল, স্মৃতিকণা, এই সেই বাবু যে তোমায় বছরের পর বছর সাহায্য করেছে, তোমার পড়ার খরচ পাঠিয়েছে, প্রণাম করো। পরক্ষণেই দোলন আমার দিকে ফিরে তাকিয়ে বলল, জানিস, গত মাসেই ও স্কুলে চাকরি পেয়েছে, ইংরেজি শিক্ষিকা হয়েছে। আমার স্কুলের অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, ওর নাম স্মৃতিকণা। ও তোকে দেখতে চেয়েছিল, এজন্যই তোকে সঙ্গে আনলাম। আমি কিছু বলার আগেই মেয়েটি দৌড়ে এসে একেবারে আমার পাশে বসে পড়ল মাটিতে। তারপর পা দুটি জড়িয়ে ধরে বলল, আপনি আমার ভগবান স্যার, আপনার জন্যই আমি উঠে দাঁড়াতে পেরেছি। একটু আশীর্বাদ করুন, একটু মাথায় হাত রাখুন। মেয়েটির মুখের দিকে তাকিয়ে আমার চোখে জল এসে গেল। মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললাম, সুখী হও। তবে দোলনের কথা শুনে আমি খুব অবাক হয়েছি। মাত্র 2 মাস টাকা দিয়েছি, তাও 200 করে। বছরের পর বছর তো দেইনি। দোলন টোটালটায় বানিয়ে মিথ্যে বলছে। শুধু আমি অবাক নয়, তাকিয়ে দেখি মহিমাও বিস্ময়ে স্থির হয়ে গেছে, মুখটা সাদা হয়ে গেছে। ও কখনোই কাউকে টাকা দেওয়া পছন্দ করে না, আমিও না। ভাবলাম সত্যিটা বলে দিই, কিন্তু মুখ খোলার আগে স্মৃতিকণা আবার বলল, আপনি আমার বাবার মতো, আপনি ভগবান তুল্য, আমাকে মেয়ের মতো আদেশ করবেন। এ সময় দোলন এগিয়ে এলো, মেয়েটিকে মাটি থেকে তুলে নিয়ে জড়িয়ে ধরল, আদর করে বলল, মাইনে পেয়ে আমাদের মিষ্টি খাওয়াবি। এরপর দোলন ওর নিজের ব্যাগ থেকে একটা খাম বের করে মেয়েটির হাতে দিয়ে আবার বলল, 2-3 মাস মাইনে পাবি না, এটা রাখ। খামটি মেয়েটির হাতে দিয়ে দোলন আবার আমার দিকে তাকিয়ে বলল, চ, অন্য আর একটা জায়গায় যাব। সেই আলপথ দিয়ে ফিরে আসছি। স্মৃতিকণা বাড়ির বাইরে এসে ভেজা চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখছে আর কাঁদছে। ফিরে তাকিয়ে ওকে দেখে চোখ দুটো আবার ভিজে এলো। বারবার কেবল মনে হতে লাগলো, আজ নতুন করে কি যেন পেলাম। ঘরে সাজিয়ে রাখার মতো হয়তো কিছু নয়, কিন্তু মনে সাজিয়ে রাখার মতো, হৃদয়ের গভীরে সাজিয়ে রাখার মতো। স্মৃতিকণা এখনো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছে এক মহান মানুষকে। আর সেই মহান মানুষটি দেখছে তার সামনে ধীর পায়ে হেঁটে চলা এক নারীকে, এক জীবন্ত দেবীকে। কলমে বাবুরাম মণ্ডল।